সেউজীয়াৰ পৰা হালধীয়া হ'বলৈ ধৰে। কিন্তু কেৱল যে নাইট্ৰজেনৰ অভাৱতেই পাতৰ বৰণ হালধীয়া হ'বলৈ ধৰে তেনেকুৱা নহয়। বৰুণৰ অভাৱ বা আইৰণৰ অভাৱতো গছৰ বৰণ হালধীয়া হ'ব পাৰে। গছৰ নাইট্ৰজেনৰ অভাৱৰ ফলত গছৰ শ্ৰীবৃদ্ধিও স্থবিৰ হৈ পৰে। এনেকুৱা অৱস্থাত আমি অনুমান কৰিব লাগিব যে গছত নাইট্ৰজেনৰ অভাৱ হৈছে আৰু লগে লগে আমি ইউৰিয়া সাৰ প্ৰয়োগ কৰিব লাগিব। কিন্তু এটা কথা মন কৰিব লাগিব যে গছত যেতিয়া ফুল বা মুকুল আহে তেতিয়া আমি ইউৰিয়া সাৰ ব্যৱহাৰ কৰিব নালাগে, নহ'লে গছৰ ফুল বা মুকুল সৰি পৰিব পাৰে। ইউৰিয়া সাৰ ব্যৱহাৰৰ পৰিমাণ গছৰ বয়স আৰু ইয়াৰ ৰোপণ কৰা ঠাইৰ ওপৰত নিৰ্ভৰ কৰে। গছ যদি সৰু নাইবা টাবত ৰোপণ কৰা হয় তেতিয়াহ'লে 8ৰ পৰা 10টা ইউৰিয়া সাৰৰ দানাহে প্ৰয়োগ কৰিব পাৰিম। গছ যদি ডাঙৰ হয় তেতিয়াহ'লে সেই হিচাপে পৰিমাণ বৃদ্ধি কৰিব পৰা যায়। যদিও অতিৰিক্ত ইউৰিয়া সাৰ কেতিয়াও প্ৰয়োগ কৰিব নালাগে, ইয়াৰ ফলত গছৰ মৃত্যু পৰ্যন্ত হ'ব পাৰে। ইউৰিয়া সাৰ অতিৰিক্ত ব্যৱহাৰৰ ফলত গছ দুৰ্বল হৈ যায়। গছত ফল লাগি থাকিলে ফলৰ সোৱাদো নষ্ট হ'ব পাৰে। আনহাতে ইউৰিয়া সাৰ ব্যৱহাৰৰ ফলত মাটিত থকা উপকাৰী কেঁচু, বেক্টেৰিয়া আদিও মৰি যায়। এইটো এটা ইউৰিয়া সাৰ প্ৰয়োগৰ আটাইতকৈ ডাঙৰ ক্ষতিকাৰক দিশ। বন্ধুসকল, ইউৰিয়াই যে কেৱল নাইট্ৰজেন সমৃদ্ধ সাৰ তেনেকুৱা নহয়। ইউৰিয়া সাৰৰ সলনি আমি গোবৰ সাৰ, কেঁচু সাৰ এইবোৰো ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। এইবোৰ পচন সাৰ যথেষ্ট পৰিমাণে নাইট্ৰজেন থাকে। আনহাতে ৰাসায়নিক সাৰৰ সলনি আমি যদি পচন সাৰ ব্যৱহাৰ কৰোঁ তেতিয়াহ'লে পৰিৱেশখনো সুন্দৰ আৰু বাসোপযোগী হৈ থাকে। বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টো এইখিনি আছিল। আপোনালোকে যদি ভিডিঅ'টো চাই ভাল পাইছে নিশ্চয় লাইক শ্বেয়াৰ কৰিব আৰু যদি চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰিব। বলো হেৰা এই পুৱাই পুৱাই পথাৰত কি ঢালি আছা হে? যাইটি দেখোন। নমস্কাৰ, এয়া হ'ল ইফকো বজাৰৰ নতুন নিবেদন সাগৰিকা। নমস্কাৰ দাইটি, কি কথা পাতি আছে আজি পুৱাই পুৱাই? আৰে বাহ, ঠিক সময়তে আহিছে। এতিয়া আপুনিয়ে কওকচোন সাগৰিকাৰ বিষয়ে আমাৰ দাইটিক। আমাৰ কোম্পানীৰ উৎপাদন সাগৰিকা সম্পূৰ্ণৰূপে এক সামুদ্ৰিক উৎপাদন। বাৰু দাইটি, আপুনি জানেই চাগে যে সমুদ্ৰত প্ৰচুৰ মাত্ৰাত খনিজ তথা পৌষ্টিক তত্ত্ব মজুত থাকে। সেইটোতো চবেই জানে দাইটি। ইফকৈ সমুদ্ৰত থকা ৰঙা আৰু মুগা বৰণীয়া সামুদ্ৰিক বনস্পতিৰ ওপৰত অক্লান্ত পৰিশ্ৰম আৰু গৱেষণা কৰি শেলাই বিকশাই উলিয়াইছে, য'ত 28% দ্ৰৱণীয় গোটা খনিজ, কাৰ্বহাইড্ৰেট, এনজাইম, উপযোগী হৰমনছ, এমিনো এচিড আৰু পটাছৰ নিচিনা অনেক তত্ত্ব মজুত থাকে। যদি খেতিযোগ্য মাটিত ব্যৱহাৰ কৰা হয় তেনেহ'লে এই সামুদ্ৰিক শেলাইবোৰ ফচল আৰু মাটি দুয়োৰে বাবে অতি উপযোগী প্ৰমাণিত হ'ব। দাইটি, ইয়াৰ ব্যৱহাৰে পুলিবোৰৰ পৌষ্টিক তত্ত্ব অৱশোষণ ক্ষমতাটো বঢ়াই তোলে, যাৰ ফলত কীট পতংগ আৰু ৰোগৰ প্ৰকোপো হ্ৰাস পায় আৰু পুলিবোৰত প্ৰতিকূল পৰিস্থিতি সহ্য কৰাৰ ক্ষমতা বাঢ়ি যায়। সাধাৰণতে সাগৰিকাৰ তৰল ৰূপৰ প্ৰয়োগ প্ৰতি 100 লিটাৰত 250 মিলিলিটাৰ হিচাপত প্ৰতি একৰত কৰা হয়। আনহাতে সাগৰিকাৰ দানাদাৰ ৰূপৰ প্ৰয়োগ প্ৰতি একৰত 8ৰ পৰা 10 কিলোকৈ সকলো ফচলতে কৰিব পাৰি। সেইদৰে বাগিচাত ৰোৱা গছ বা লতাজাতীয় ফচলতো গছে প্ৰতি 100ৰ পৰা 150 গ্ৰাম হিচাপত প্ৰয়োগ কৰিব পাৰি। সেইদৰেই অন্য ফচলবোৰৰ ক্ষেত্ৰতো সাগৰিকাৰ প্ৰয়োগ নিৰ্ধাৰিত মাত্ৰা অনুসাৰে কৰিব পৰা যায়। অধিক জানিবলৈ আৰু সাগৰিকা কিনিবলৈ আপুনি ifco-bazar.in অথবা ওচৰৰে ইফকো বাজাৰ কেন্দ্ৰৰ সৈতে যোগাযোগ কৰক। বুজি পালো দিয়ক, পুরা বুঝি পালো। নমস্কার বন্ধুরা, আজ আমরা ন্যানো ইউরিয়া সম্পর্কে কথা বলতে যাচ্ছি। দানাদার বস্তা থেকে বোতল পর্যন্ত এই যাত্রা কিভাবে সম্ভব হয়েছে। ইফকো বলছে যে আমাদের এই যে 500 ml ন্যানো ইউরিয়ার বোতল রয়েছে, এটা 45 কিলোগ্রাম ইউরিয়া বস্তার সমান সমান। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? উত্তরটি হলো, এটা সম্ভব হয়েছে ন্যানো টেকনোলজির সাহায্যে। ন্যানো টেকনোলজি কি, এটা বোঝার আগে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আপনারা বলুন, এই বড় মেশিনটি কি? আপনি হয়তো বলতে পারবেন না, আমি আপনাদের বলে দিচ্ছি। এটা আর কিছু না, এটা 5 জিবির হার্ড ডিস্ক, যেটা 1956 সালে তৈরি করা হয়েছিল। হার্ড ডিস্ক যেটা কম্পিউটারে থাকে, যার কাজ হলো ডেটা স্টোর করে রাখা। ঠিক আছে?
আমরা এই টেকনোলজির সাহায্যে বর্তমানে এটাকে এতটা ছোট করে দিয়েছি যে এটা ন্যানো মেমরি কার্ডে পরিণত হয়েছে। নামটা খেয়াল রাখুন, ন্যানো মেমরি কার্ড, এবং এর ধারণ ক্ষমতা প্রায় 15 লক্ষ এমবি। যদি আমরা পুরনোটির কথা বলি তাহলে আমরা সেটার মধ্যে আজকের হনুমান চালিসাও স্টোর করে রাখতে পারবো না, কারণ দেখুন এটির মধ্যে মাত্র 9 এমবি স্পেস রয়েছে। আর যদি আমরা আজ দেখি তাহলে প্রায় আমরা এতে 1 লক্ষেরও বেশি হনুমান চালিসা স্টোর করে রাখতে পারি। এটা সম্ভব হয়েছে, তাহলে যখন এটা সম্ভব হয়েছে তাহলে এটা কেন সম্ভব হবে না, এবং এটাও সম্ভব হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সততা কি যে 45 কিলোগ্রাম এবং 500 ml এর সমান সমান কি করে? এটাকে বুঝে নিই যে এই যে ইউরিয়া, এটাকে আমরা ব্যবহার কেন করি। আমরা জানি যে আমরা এটি নাইট্রোজেনের জন্য ব্যবহার করি, এবং এই বস্তার উপর লেখা থাকে যে ভাই 46% নাইট্রোজেন। তাহলে আমরা যখন ক্যালকুলেট করি যে 45 কিলোর বস্তায় 46% নাইট্রোজেন হিসেবে দেখতে গেলে 20.7 কিলো কতটা নাইট্রোজেন আসে, এটা তো বস্তায় আছে। আমরা যখন এটা মাটিতে মেশাই তখন এর এফিসিয়েন্সি পাওয়া যায় শুধুমাত্র 35%। 30 থেকে 40 মানে 35%, ঠিক আছে? তাহলে যখন এর 35% বার করা হয় তখন পাওয়া যায় 7.2 কিলোগ্রাম। অর্থাৎ যখন আমরা এক বস্তা ইউরিয়া ব্যবহার করি তখন গাছ পর্যন্ত শুধুমাত্র 7.2 কিলোগ্রামই পৌঁছতে পারে, ঠিক আছে? দেখুন এখানে আমি একটা 4% বোতল নিয়েছি, যেই ইউরিয়ার বোতলটা আগে পাওয়া যেত ইফকোর, ঠিক আছে? এখন ইফকো কেন নিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে ইফকো 4% বোতল কেন বার করেছিল। দেখুন তাহলে যখন আমরা 500-র 4% বার করি তখন পাওয়া যায় মাত্র 20 গ্রাম। এখন এর এফিসিয়েন্সি 100% তো নেই, এর আছে 90%। তাহলে 90% হিসেবে যদি ক্যালকুলেট করা হয় তখন এটি 18 গ্রাম আসে। তাহলে এর মানে হলো যে যখন আমরা 500 ml এর বোতল স্প্রে করি তখন গাছ শুধুমাত্র 18 গ্রাম নাইট্রোজেন পায়। তাহলে এখন হিসেব এক বস্তা আর একটা বোতলের না, এখন হিসেব হলো যে কিভাবে 7.2 কিলো নাইট্রোজেন যা কাজ করে সেই কাজ 18 গ্রাম ন্যানো নাইট্রোজেন করে। তাহলে এর এফেক্টকে বোঝার জন্য আমাদের কিছু বুঝতে হবে। দেখুন যখন আমরা বস্তায় ইউরিয়া ব্যবহার করি তখন সেটা জলে দ্রবীভূত হয়ে, অর্থাৎ মাটিতে জলে দ্রবীভূত হয়ে মাটিতে মিশে যায়, যাকে আমরা বলি লিচিং। এবং যখন এটি নিচে নেবে আমাদের যেই গ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ জল আছে তাকে কি করে? দূষিত করে, যার কারণে আমরা রোগে আক্রান্ত হই। কিছু অংশ গ্যাস আকারে ধ্বংস হয়ে যায়। এর মাত্র এবং মাত্র 35% শিকড়ের ক্ষেত্রে থাকে। এই 35% কি পুরো উদ্ভিদ গ্রহণ করে না? এটা দেখুন, এটা বুঝে নিন। যখন আমি এটা জুম করি, দেখুন যখন আমরা মাটিতে ইউরিয়া মেশাই তখন ইউরিয়া কি কাজ করে? এইভাবে একটি বড় গুচ্ছ তৈরি করে, যাকে আমরা ক্লাস্টার বলি। হ্যাঁ, এই ক্লাস্টারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, কিন্তু শিকড় এর